সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, লেখক, কলামিস্ট, গবেষক, আরও অনেক উপাধিতে ভূষিত করা যায় যাকে, অনেক বিশেষণ আছে, আমিন আল রশিদ। আমিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, আলোচনা শুনে থাকি অতিথির মুখ থেকে। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। আমিন ভাই, আপনারও নজরে পড়েছে এই প্রথমবার শেখ হাসিনা 5 আগস্ট 2024 পালিয়ে যাবার পর এই প্রথম কোনো আদালত তাকে 6 মাসের কারাদণ্ড দিল আদালত অবমাননার দায়ে। এই সংবাদটি আমরা জানি যে আদালত অবমাননার মামলায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রথম কোনো দণ্ড এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী। এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আখন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এটি একটি খবর রয়েছে। আজকে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আরেকটি খবর, গতকালকে জুলাই গণ অভ্যুত্থান, জুলাইয়ের যে বর্ষপূর্তি আয়োজন, সেই বর্ষপূর্তি আয়োজনে বহু বছর পর কোনো রাজনৈতিক সমাবেশে, কোনো দলীয় কর্মসূচিতে প্রথমবারের মতো ভার্চুয়ালি হলেও বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেছেন এবং তার এই বক্তৃতায় তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং বলেছেন যে দেশ ও জাতির স্বার্থে এবং জুলাই অভ্যুত্থান এর যে স্পিরিট, সেই স্পিরিট রক্ষার্থে এবং ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, সেই ঐক্য অটুট রাখতে হবে। এখানে প্রয়োজন বোধে সবাইকেই কিছু কিছু নমনীয় আচরণ করবার আহ্বান তিনি জানিয়েছেন। এটি একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে সিইসি, আজকেও একটি খবর আছে, আমরা ফুল গিয়ারে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছি, তারিখ নিয়ে এখনো আলোচনা হয়নি। এই ফুল গিয়ারের প্রস্তুতি, এটি আসলে এক ধরনের রাজনৈতিক বক্তব্য বলে আমার কাছে মনে হয়। এছাড়াও আরো বেশ কিছু খবর আছে চলমান রাজনীতিতে, নানা জোট বা এন্টিজোট, নানান সমীকরণ নিয়ে এক ধরনের আলোচনা চলছে রাজনীতির মহলে। গোপনে হলেও আলোচনাটি কিন্তু বেশ পালে হাওয়া পাচ্ছে ধীরে ধীরে এবং জনমনে কিন্তু এটি নিয়ে এক ধরনের সন্দেহ, সংশয় বা আলাপ আলোচনা শুরু হয়েছে। আমিন ভাই, শুরু করতে চাচ্ছি শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড এই বিষয় দিয়ে। জি, এই দুটি ঘটনা আপনি যে উল্লেখ করলেন, পরপর দুদিনের সংবাদ শিরোনামে দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের, যদিও আওয়ামী লীগ এখন আপনি প্রধান রাজনৈতিক দল বলবেন কিনা সেটি বিতর্ক, কিন্তু আমরা বহু বছর ধরে যেটা জেনে বুঝে অভ্যস্ত যে বাংলাদেশের প্রধান দুটি দল হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, এবং সেই দুটির যিনি প্রধান, যে দুজন নেত্রী, ওনারা পরপর দুদিন সংবাদ শিরোনাম হলেন এবং দুটি ঘটনারই আমি দেখি যে বেশ প্রতীকী মূল্য আছে। যদি গতকালকের ঘটনাটা আপনি দেখেন, বেগম খালেদা জিয়া, আপনি বললেন যে অনেক দিন পরে ভার্চুয়ালি হলেও তিনি রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিয়েছেন এবং প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন তিনি। এতদিন মানে এই গতকালকের আগ পর্যন্ত বিএনপির এইসব সমাবেশে সাধারণত প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিতেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে, কিন্তু গতকালকেই বেগম জিয়া নিজেই যুক্ত হলেন এবং এটি শারীরিক অসুস্থতার কারণে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। এবং আরো সিগনিফিকেন্ট আপনি খেয়াল করেন, 5ই আগস্টেই কিন্তু বেগম জিয়া প্রথম সম্মুখে এসেছিলেন মানুষের, সেটা ভার্চুয়ালি। তিনি যে জাতীয় ঐক্যের ডাক দেওয়া এবং প্রতিহিংসা নয়, এবং উনি খুব ভালো করেই জানতেন যে 5ই আগস্ট যে ঘটনাটা বাংলাদেশে ঘটেছে, একটা বিরাট ম্যাসাকার হয়ে যেতে পারতো, বিরাট রক্তপাত হয়ে যেতে পারতো। তিনি কিন্তু ওই সময় জাতির সামনে এসে সেই মেসেজটি দলের নেতা কর্মীদেরকে দিলেন, কেউ যেন অন্ততপক্ষে এই রক্তপাতের দিকে না যায়। তারপরে গতকালকের যে ডাক, রিভেঞ্জ না নেয়, রাইট, এবং গতকালকের যে ডাক এবং 5ই আগস্টের ডাকের মধ্যে আমি একটা বেশ সিমিলারিটি পাই। উনি কিন্তু বারবার একটা শব্দ জোর দিচ্ছেন যে জাতীয় ঐক্য, এবং এই ঐক্যের ডাক কেন তাকে দিতে হচ্ছে। আপনি দেখেন যে 5ই আগস্টের পরে 8 তারিখ পর্যন্ত, এই 3 দিনকে আমরা যদি হিসাবের বাইরে রেখে 8 তারিখ থেকে আলোচনাটা করি, অন্তর্বর্তী সরকার যেদিন দায়িত্ব নিল তারপর থেকে আমরা শুধু বারবার কিন্তু সংস্কার শুনছি, ঐক্যের কথা শুনছি, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে জাতীয় নির্বাচনের তারিখ ইস্যুতে, আরো কিছু ইস্যুতে ঐক্য কোথাও হচ্ছে না। এবং আজকেই জাতীয় ঐক্যমত্য কমিশনের কিন্তু বৈঠক 8ম দিনের মতো, দ্বিতীয় দফায় 8ম দিনের মতো বৈঠক কিন্তু চলছে, এবং সেখানে অধ্যাপক আলী রিয়াজ, যিনি এই কমিশনের সহসভাপতি, তিনি একটু হতাশার সুরেই কিন্তু বলছেন যে যেই ধরনের কাঙ্ক্ষিত ঐক্য স্থাপিত হবার কথা ছিল পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, সেটা হচ্ছে না।
এবং উনি মনে করেন যে যদি সবাই চেষ্টা করে জুলাইয়ের মধ্যে একটা ঐকমত্যে পৌঁছানো যেতে পারে। তার মানে এখন মোটা দাগে তার মানে ঐক্য নেই, না ঐক্য নেই বললে আবার নেগেটিভ হয়, মানে কোথাও কোথাও ঘাটতি আছে, তার মানে ঐক্যটা পুরো নেই। সেই বেগম জিয়াও যখন ঐক্যের ডাক দিয়েছেন এবং জাতীয় ঐকমত্য কমিশনও এই চেষ্টাটা করছে, এবং একই সঙ্গে আপনি দেখবেন যে এনসিপি গতকালকে তারা যে পদযাত্রা কর্মসূচি শুরু করলো জুলাই মাসব্যাপী তারা করবে, সেখানেও তারা কিন্তু এই একই কথা বলছে যে জুলাই সনদ না হওয়া পর্যন্ত সংবিধান তারা যেভাবে চায় নতুন করে এটি না হওয়া পর্যন্ত ইলেকশন হবে না। তার মানে মোটা দাগে এই সময় রাজনীতিতে যারা খুব ফ্যাক্টর মানে অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টি তাদের মধ্যে কিন্তু একটা জায়গায় কিন্তু এখন পর্যন্ত সবাই আসতে পারে নাই যে নির্বাচনটা প্রায়োরিটি। বিএনপি যেমন নির্বাচনকে প্রায়োরিটি দিয়ে বলছে যে নির্বাচনটাই প্রধান সংস্কার, এটি হলেই পরেই বাকিগুলো হবে ধীরে ধীরে, কিন্তু তার যারা অন্য এই আন্দোলনের যারা স্টেক হোল্ডার অন্য তারা কিন্তু তাদের ফোকাসটা ডিফারেন্ট, ফলে কোথাও কোথাও ঐক্যের একটু ঘাটতি আছে। এক, দুই, আপনি শেখ হাসিনার প্রশ্ন তুললেন, আমি এটাও মনে করি বিরাট একটা প্রতীকী ঘটনা, কারণ এই প্রথম ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল তারা যে একটি রায় দিলেন, যদিও মামলাটি অনেক বড় মামলা না, গণহত্যা মামলা না, কিন্তু এটা হচ্ছে কিন্তু তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম মামলায় একটি রায় হলো। এটি কেন প্রতীকী মূল্য আছে আমি বলবো। লন্ডনে যে বৈঠকটি হলো এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার, সেখানে কিন্তু ওই বৈঠকের পরে রাজনীতিতে একটা আলোচনা শুরু হলো যে সম্ভবত ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাচ্ছে। এটা কিন্তু তো সহজ না। প্রধান উপদেষ্টার যে স্টেটমেন্ট বা যে যৌথ স্টেটমেন্ট, সেখানে বলাই আছে যে বিচার এবং সংস্কারে পর্যাপ্ত অগ্রগতি যদি হয়, তাহলে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় একটা রায় হলো, এটা কিন্তু সেই যে প্রধান উপদেষ্টার কোট আন কোট পর্যাপ্ত অগ্রগতি, সেই পর্যাপ্ত অগ্রগতির কিন্তু একটা আমি বলবো সাইন যে তার মানে বিচারটা কিন্তু মোটামুটি যাচ্ছে। এবং এইটাও কিন্তু একটা, যারা নির্বাচনের দাবিতে খুব বেশি সোচ্চার বিএনপি, তারা কিন্তু এখন বলার সুযোগ পাবে যারা বিচার তো হচ্ছে, একটা রায় তো হয়ে গেল, এবং এই যে ফেব্রুয়ারিতে যদি আমরা ইলেকশনটা চাই, তাহলে এই যে মাঝখানে যে 7 মাস, এই 7 মাসে আপনি নিশ্চিত থাকেন আরো একটা দুটো মামলার হয়তো রায় হয়ে যাবে। চ্যালেঞ্জটা হচ্ছে অন্য জায়গায়, যে আপনি সংস্কারে যে অগ্রগতির কথা বলছেন, যে পর্যাপ্ত অগ্রগতি, সেই জায়গাটাই হচ্ছে কিনা। সংস্কারের প্রশ্নে যে রাজনৈতিক ঐকমত্য কাঙ্ক্ষিত, সেই জায়গাটা আমরা দেখছি যে এখন পর্যন্ত একটা বড় ধরনের শূন্যতা আছে। সংবিধান, তারপরে সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ, নির্বাচনী ব্যবস্থা, নতুন করে যে আমি সেই জায়গাটা আসতাম যে নতুন করে একটা আলোচনা দেখলাম, পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট, এটি আমি মনে করি নতুন আলোচনা তুলে দেয়া হলো কাদের পক্ষ থেকে, সেটা আপনার বুঝতে হবে। যে জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কিন্তু অনেকদিন ধরেই এই পদ্ধতিতে নির্বাচন চায়। জামাতের মুখ ব্যবহার করে কারা কথাটি বলেছে? এনসিপি এখন এই দাবি তুলছে। কেন তুলছে তারা তুলছে এই কারণে যে নির্বাচনটা যদি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য হয়ে যায়, আওয়ামী লীগ যদি ভোটে না থাকে, তাহলে ধরেই নেওয়া হয় যে এখন বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এককভাবে সরকার গঠন করবে। যদি তাই হয়, তাহলে জুলাই অভ্যুত্থানে যারা অন্যতম স্টেক হোল্ডার ছিল, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, অন্য পার্টি, তাদের কি হবে? তারা কি রাজনীতি থেকে হাওয়া হয়ে যাবে? তারা কি তাহলে ক্ষমতার অংশীদারিত্বতে থাকবে না? এই কারণে তারা এই পদ্ধতিটা চাচ্ছে, যে এই পদ্ধতিতে ভোট হলে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে সবাই তো ভোট পাবে। ধরুন ইসলামী আন্দোলন বাংলাদেশের কি 7-8% ভোট নাই? জামাতের 10% বা আরো একটু বেশি ভোট তো আছে। তাহলে এই যে যদি জামাত 10% ভোট পায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ 10%, এনসিপি যদি 10% পায়, তাহলে কিন্তু তারা ওই পার্সেন্টেজ অনুযায়ী আসন পাবে। এককভাবে বিএনপির পক্ষে কিন্তু 200 বা আরো বেশি আসন পেয়ে এককভাবে সরকার গঠন করা তার জন্য কঠিন হবে। অর্থাৎ এখন এই আলোচনাটি আনা হলো এই কারণে যে যদি ভোট ফেব্রুয়ারিতে কিংবা আর একটু পরেও হয়, বিএনপিকে কেউই এখন এককভাবে মাঠ ছেড়ে দিতে চায় না। এখন দেখবেন ভেতরে ভেতরে একটা এনটি বিএনপি একটা অ্যালায়েন্স কিন্তু হয়ে গেছে। হেফাজত ইসলামের যে বিরাট সমাবেশটা হলো রিসেন্টলি, সেই সমাবেশে জামাত ছিল, সেই সমাবেশে এনসিপির নেতা ছিলেন, সেই সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি নায়েবে আমির, যিনি আমির চরমনাই পীর, সবাই একই ভাষায় কথা বলেছেন পিআর এর পক্ষে। নুরুল হক নুরও ছিলেন। হ্যাঁ, সবাই পিআর এর পক্ষে বলছেন, কারণ কি পিআর ভোট হলেই সব পার্টিরই কম বেশি প্রতিনিধিত্ব সংসদে থাকবে। তখন যদি এমন হয়ে যায় যে এই জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই ধরেন মিলে যদি 40% ভোট পেয়ে যায়, তখন কিন্তু সংসদে এই সমস্ত এমনও হয়ে যেতে পারে যে বিএনপি হয়তো কাঙ্ক্ষিত মানে 150 আসন পেল না, তখন কিন্তু কোয়ালিশন সরকার করে ফেলতে হবে। অর্থাৎ
এককভাবে বিএনপিকে মাঠ ছেড়ে দিতে তারা রাজি নন বলেই এই পিআর এর প্রশ্নটা আনা হয়েছে। কিন্তু এখানে কথা আছে আমিন ভাই, পিআর পদ্ধতিতে ভোট হলে আপনি এমপি হিসেবে কাকে ভোট দিবেন? এইটা খুবই বড় আলোচনা। আপনি তো দলবীর সেই আবার দলের মতে পৃথিবীর বিভিন্ন দেশে এই সিস্টেমটি আছে, আমাদের আশেপাশে আছে নেপালে। নেপালের এক্সপেরিয়েন্স খুব ভালো না। আবার ধরেন বেলজিয়াম, জার্মানি, উন্নয়নশীল কোন দেশের অভিজ্ঞতাই ভালো না। উন্নত দেশের অভিজ্ঞতাটা ভালো, কারণ কি বাংলাদেশের এমপি কে হবেন এইটা কিন্তু ডিপেন্ড করে তার ব্যক্তি ইমেজ একটা ফ্যাক্টর, ব্যক্তি ইমেজ মার্কা একটা ফ্যাক্টর, এবং এর বাইরেও মানুষ প্রত্যাশা করে যে এমপি সাহেবের কাছে গেলে এই মেয়ের বিয়ের 1 লাখ টাকা পাওয়া যাবে, চাকরিটা পাওয়া যাবে, থানায় পুলিশে ধরে নিয়ে গেলে এমপি সাহেবের কাছে যায়। আমাদের বাংলাদেশে মেম্বার অফ পার্লামেন্ট এমপি সাহেবের যে কাছে মানুষের যে প্রত্যাশাটা, এইটা বেলজিয়ামের সঙ্গে হিসাব করলে হবে। এমপি সাহেবের সাথে স্থানীয় মানুষের সম্পর্ক যে ব্রিজ আপটা। এখন উন্নত বিশ্বে কি হয়, ইভেন আমেরিকায় দেখেছি যে হ্যাঁ, স্থানীয় সরকারগুলো এত শক্তিশালী, এমপি সাহেবের কাছে কারো যাওয়ার দরকার, এমপি সাহেবকে চেনারও দরকার নাই। সে পার্লামেন্ট মেম্বার, আইন প্রণয়ন করে, ল মেকার। বাংলাদেশে ওই প্র্যাকটিসটা নাই। এখন বাংলাদেশে আপনি যদি কালকে থেকেই বলে যে হ্যাঁ জার্মানির মডেলে চলবে, এটা হয় না। বাংলাদেশে হ্যাঁ পিআর সিস্টেমটা ভালো, নিশ্চয়ই উন্নত বিশ্বের জন্য ভালো। আর বাংলাদেশে আমরা তো এটা এখনো কোথাও ছোটখাটো পাইলট আকারেও টেস্ট করি নাই। পাইলট ছোটখাটো টেস্ট না করে ঠাস করে আপনি একটা ইলেকশনে পিআর করে দেবেন, এইটা ম্যানেজ করতেই আমরা পারবো না। এবং এখানে আরো একটি সংকট কিন্তু সৃষ্টি হবে, স্বতন্ত্র প্রার্থী তো আছেই, স্বতন্ত্র প্রার্থীর বিষয়টি আছে, কিন্তু এখানে যেহেতু দলকে ভোট দিতে হচ্ছে, কোনো ব্যক্তিকে ভোট দেওয়ার সুযোগ থাকছে না। পরবর্তীতে দল তাদের মনোনীত ব্যক্তিদেরকে এমপি ডিক্লেয়ার করবেন, সেই জায়গাটিতে কিন্তু আগে মনোনয়ন বাণিজ্যের জায়গায় এমপি বাণিজ্যটি এটা হবে চড়া মূল্যে। নিয়মটা হচ্ছে যে 300 প্রার্থীর লিস্ট আপনি ইলেকশন কমিশনকে ভোটের আগে দেবেন, এবং ধরেন আপনি ভোট পেলেন 50%, তাহলে আপনি 150 সিট আপনি পাবেন। তাহলে কোন 150 হবে? 1 থেকে 150। এখন এই যে সিরিয়ালটা আপনি যখন করবেন ইলেকশন কমিশনকে, আপনি যখন তালিকাটা দিবেন, ধরেন বাংলাদেশে তো পলিটিক্সে কি হয়, এলাকা ভিত্তিক বিভিন্ন নেতা তৈরি হয়। ধরেন আপনার এলাকায় অমুক পার্টির অমুক নেতা, এখন ওই এমপি ইমেজ। এখন এই যে আপনি 300 আসনের যে 300 প্রার্থীর তালিকাটা ইলেকশন কমিশনকে আপনি দেবেন, এই তালিকা করতে গিয়ে হবে খেলাটা, যে কার নামটা 1 নম্বরে, কার নামটা 130 নম্বরে, কার নামটা 300 নম্বরে। এইটা একটা বিরাট বাণিজ্য যেটা হবে, এটা আমরা বুঝি, আশঙ্কা করি। যেই দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়ছি বা বলছি, সেই দুর্নীতি কিন্তু আসলে রাষ্ট্রীয়করণ করা হবে। আমি মনে করি যে এটি একটি বিরাট সিস্টেম পরিবর্তন। এত বড় একটা সিস্টেম পরিবর্তন আপনি এই ইন্টারিম গভর্নমেন্ট করার ঝুঁকিতে নেবে কেন? এবং এইখানে আমিন ভাই আরেকটি বিষয় কিন্তু দাঁড়ায়, এই সুন্দর সিস্টেম অ্যাডপ্ট করার জন্য আমার সুন্দর কালচার দরকার, সুন্দর সিটিজেন্স দরকার, রাইট, সুন্দর স্টেট দরকার। আমার কোনটিই তো সুন্দর না, আমার সব তো সংস্কার করতে হচ্ছে। আমার স্থানীয় সরকার শক্তিশালী না করে মানুষকে এই যে ভোটের যে সংস্কৃতি, বাংলাদেশের ভোটের সংস্কৃতি, জার্মানির ভোটের সংস্কৃতি এক না, ডিফারেন্ট। এইখানে ঠাস করে এরকম একটা সিস্টেম অ্যাপ্লাই করা, এটা খুবই বিপজ্জনক হবে। আমার কাছে যেটা মনে হয়, আগামী নির্বাচনে পিআরএ না গিয়ে যদি হ্যাঁ এমন হয় রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে, এটা চায়, তাহলে আপনাকে এটা নেক্সট পার্লামেন্টের উপর ছেড়ে দিতে হবে, সংসদ ডিসিশন নিক। এবং আপনি প্রথম দিকে কিছু আসনে পাইলটিং করেন, পাইলটিং না করেই কিছু দল চায় বলেই এটা হয়ে যাচ্ছে, আমি সেটা বলছি না। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে মেজরিটি পলিটিক্যাল পার্টি একদিকে, বিএনপি একাই চাচ্ছে না, তখন কিন্তু এই দলগুলো চাপ দেবে যে দেখো বিএনপি সংস্কার চায় না। অলরেডি সেই আলোচনাটা কিন্তু আছে। না, এপিআর এর সাথে সংস্কারের সম্পর্ক কি? এটা ভোট সংস্কৃতি বলবে তারা, যে তাদের যেটা যুক্তি যে সমস্ত দলের প্রতিনিধিত্ব সংসদে থাকতে হবে। যদি বর্তমান সিস্টেমের মাধ্যমে তো বিচ্ছিন্নতাবাদী কিছু সংগঠনও ঢুকে পড়তে পারে সংসদে। এখন পারে, আবার কিছু ভালো জিনিসও হয়। ধরেন যেসব প্রান্তিক গোষ্ঠীর লোকেরা কোনোদিনই পার্লামেন্টে যাওয়ার সুযোগ পেত না, তাদের উপস্থিতি নিশ্চিত হয়। সেক্ষেত্রে যেটা করতে হয়, আমরা তো প্রান্তিক জনগোষ্ঠী মমতাজকেও পার্লামেন্টে পেয়েছি। মমতাজকে প্রান্তিক বলবেন কিনা আপনি? মমতাজ এসছেন তারকা কোটায় না, রেলওয়ে স্টেশনে গান গাইতে গাইতে পার্লামেন্টে তিনি আগে তারকা হয়েছেন না। তবে বিদ্যমান সিস্টেমে আপনি প্রান্তিক পরিচয়ের লোক নিয়ে আসতে পারেন, নিয়ে আসা যায়। আপনি যদি রাজনৈতিক দলগুলোকে ওইভাবে বাধ্য করা যায়, রাষ্ট্রীয় সিস্টেম করা ছাড়াও নির্বাচন কমিশনের যদি রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে তার একটা, ধরেন আমাদের 5ই আগস্ট যে একটা বিরাট পরিবর্তন হলো, এই পরিবর্তনের পরেও যদি আমাদের বড় পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে না আগের সিস্টেমেই রাজনীতি চলবে, আগের সিস্টেমেই ভোট চলবে, সেটাও ওই জায়গায় থাকার সুযোগ নাই।
কিছু জায়গায় আপনাকে পরিবর্তন করতে হবে। আগের মতোই যদি প্রার্থী মনোনয়ন নিয়ে বাণিজ্য হয়, আগের মতোই যদি আপনি ভোট কাটেন, আগের মতোই যদি আপনি নির্বাচনে কেন্দ্রে গিয়ে ওই ভোট ডাকাতিটা করেন, সেই একই বৃত্তে ঘুরপাক খেলে তো 5ই আগস্ট দরকার ছিল। কিন্তু আমিন ভাই, কিছু চিন্তক শ্রেণীর মানুষ ইতিমধ্যেই বলা শুরু করেছেন, যারা পিআরের কথা বলছেন, পিআর পদ্ধতির কথা বলছেন, তারা হয় না বুঝে বলছেন, অথবা এই যে এখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মিটিং করছেন, যাচ্ছেন আসছেন, যাদের আদৌ কোনো জনভিত্তি নেই বা সাংগঠনিক কাঠামো নেই, তারা আসলে নিজেদের গুরুত্বকে ধরে রাখার জন্য, দীর্ঘস্থায়ী করবার জন্যই, ভোটটি পেছানোর জন্য এই ইস্যুটিকে সামনে এরকম ন্যারেটিভ আছে। ভোট পিছিয়ে গেলে তাদের লাভটা কি আমি ঠিক জানি না। তাদের লাভ তার মানে ভোট হয়ে গেলে তো তাদের না, সেজন্য ভোট হয়ে গেলে অনেক পার্টির অস্তিত্ব হুমকিতে পড়বে, মানে কি গুরুত্ব কমে যাবে। সেজন্য যদি পিআর পদ্ধতিতে ভোট হয়, তাদের রিপ্রেজেন্টেশনটা পার্লামেন্টে থাকবে। কেউ যদি 5% ভোটও পায়, তাও তো তার 15টা আসন তার হবে। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ। এখন যেটা হতে পারে যে তাহলে আগামী নির্বাচনে যদি আমরা মনেই করি যে জুলাই অভ্যুত্থানে যারা ফ্রন্টলাইনে ছিলেন সবাইকে আমরা রাষ্ট্রের ক্ষমতা কাঠামো রাখতে চাই, তাহলে কোয়ালিশন সরকার হোক অথবা জাতীয় সরকারের মডেল হতে পারে, একটা নেগোসিয়েশন হতে পারে। সেই আলোচনা কিন্তু রাজনৈতিক দলগুলো অনেকদিন ধরে আলোচনা করে আসছিল। কিন্তু আমি মনে করি যে পিআর এর যে আলোচনাটা সামনে নিয়ে আসা হয়েছে, শুধুমাত্রই এটা কি সামনে নিয়ে আসা হয়েছে না সামনে আনানো হয়েছে? দুটোই হতে পারে। আমরা তো হাইপোথেটিক্যালি ধরে নিতে পারি যে যে দলগুলো চাচ্ছে, কারা চাচ্ছে, যারা এককভাবে 30টার বেশি আসন পাবে না বা হয়তো তাও পাবে না, সেই দলগুলো পিআর চাচ্ছে। তো এখন যদি কেউ মনে করতে যায় বিএনপির সঙ্গে ফাইট করে আমি 100 আসন পাবো, এই কনফিডেন্স যার আছে সে কিন্তু পিআর চাইবে না। সেই পিআর চাইবে যে বিএনপির সঙ্গে ফাইটে হেরে যাবে। ফলে এখন পিআরটা হলে পরে এই সবাই মিলে যদি এমন হয় একটা কোয়ালিশন সরকার হবে, কিন্তু মুশকিল যেটা হয় পিআর এর বিরুদ্ধে যে কারণে বেশি জনমতটা বা একাডেমিশিয়ানরা বলেন যে গভর্নমেন্ট আনস্টেবল হয়ে যায়। ধরেন আপনি সরকার গঠন, জার্মানিতে যেটা হলো লাস্ট ইলেকশনে, আমার প্রতিবেশী নেপালে কি হচ্ছে, সরকার গঠন করতে কিন্তু হিমশিম খেতে হয় যে আপনি কিন্তু এর সঙ্গে নেগোসিয়েট করো, এর সাথে করো, তখন দিন দরবার করো, তখন লেনদেন হয়। অর্থাৎ আমার কাছে মনে হয় কি আগামী ইলেকশনের আগে নতুন নতুন ইস্যু কম আনা ভালো। জাতীয় ঐক্যটা ইলেকশনটা হওয়া দরকার, ইলেকশনটা দ্রুত হওয়া দরকার। সেইখানে অনেক বেশি নতুন ইমপ্লিমেন্ট, এটা আপনি কিছু জিনিস পরবর্তী পার্লামেন্টের উপরে ছেড়ে দেন। এখনই আপনি যদি এত কিছু নতুন কিছু করতে দেন, একসঙ্গে সব হয়ে যাবে, তখন এটার বদ হজম হয়ে যাবে, দেখা যাবে কিছুই হবে না, শেষ পর্যন্ত কিছুই হবে না। কিন্তু বরং যেটা হবে, এই যে নিত্য নতুন ইস্যুকে সামনে এনে যে এইভাবে যদি মনে করেন এক ধরনের ধাক্কাধাক্কি বা ধস্তাধস্তি হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে, তাহলে যে জাতীয় ঐক্যের কথা বলি, জুলাই স্পিরিটের কথা বলি, আপনার কাছে কি মনে হয় এই ঐক্য বা এই স্পিরিট থাকবে? না, ঐক্য তো অলরেডি মানে খুব দুর্বল আমরা দেখছি। ধরেন এই পিআর পদ্ধতি নিয়েই তো আমার ধারণা আগামীতে ঘটনাটা আরো বড় হবে, এবং অলরেডি পিআর নিয়ে বিএনপি যে উদ্বিগ্ন, সেটা কিন্তু গতকালকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে তারা মনে করেন যে এটি নতুন ধরনের সমস্যা তৈরির আভাস তারা পাচ্ছেন। কিন্তু সরকারের সঙ্গে ঘনিষ্ঠ বলে আমরা যাদেরকে বলি এনসিপি, জামাত, তারা যদি সত্যি সত্যি মনেই করে যে পিআর ছাড়া ইলেকশনে যাবে না, হয়তো তারা বলে দিল। যেমন এনসিপি কিন্তু বলেছে যে তাদের ভাষায় যেটা সংস্কার, তাদের ভাষায় বিচারের যে অগ্রগতি, তা না হওয়া পর্যন্ত ইলেকশন হতে দেয়া হবে না। যদি ব্যাপারটা এরকম হয়, তাহলে কিন্তু শুধুমাত্র সরকার চাইলেই, ইলেকশন কমিশন চাইলেই ইলেকশনটা হয়ে যাবে, ব্যাপারটা এত সহজ না। তাহলে তখন কি করে বললেন যে তিনি ফুল গিয়ারে? না, ইলেকশন কমিশনের তো এটা বলতে হবে। আবার তিনি এও বলেছেন তার সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে, সেখানে ইলেকশনের ডেট নিয়ে আলোচনা হয় নাই। তাহলে ফুল গিয়ার শব্দটি কি রাজনৈতিক? ফুল গিয়ার, এখন উনি বলেছেন যে ওনাদের তরফ থেকে প্রস্তুতিটা আছে, এবং তিনি কিন্তু বলেছেন যে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এরকম দুটি টাইমলাইন ধরে তারা প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এটাও মনে রাখতে হবে, ফেব্রুয়ারির মাঝামাঝি অর্থাৎ রোজা শুরুর আগে যদি ভোটটা না হয়, এপ্রিলে আপনি পারবেন, এপ্রিলে মাধ্যমিক পরীক্ষা। এপ্রিলে পারা যদি না হয় তাহলে হবে না, 26-এ ভোট হবে কিনা এটা নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট সন্দেহ আছে। সেই কারণে বারবার ফেব্রুয়ারি, মিড ফেব্রুয়ারি একটা ভালো টাইমলাইন আমরা মনে করি। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য দরকার। কিন্তু যদি এমন হয় এনসিপি যে ভাষায় কথা বলছে যে না হতে দেয়া হবে না, এটা না হলে হতে দেয়া হবে না, তাহলে মানে আমার মনে হয় যে আগামী দিনগুলোয় বিএনপির সঙ্গে, মানে বিএনপি ভার্সাস অন্যান্য দল একটা বড় মুখোমুখি অবস্থা তৈরি হয়ে যায় কিনা, এই বাস্তবতা মাথায় রেখে কিন্তু বেগম জিয়া বলছেন জাতীয় ঐক্য। অর্থাৎ আপনি যদি ইলেকশনটা করতে না পারেন, তাহলে কিন্তু অনেক বড় বড় সমস্যা তৈরি হবে, যেগুলো মোকাবেলা করা এই সরকারের জন্য কঠিন হবে। এবং আপনি খেয়াল করবেন সরকারের মানসিকতা কি, আপনার কাছে কি মনে হয়?
সরকারকে রিড করা খুব কঠিন। আমি আপনার অনুষ্ঠানে অনেকদিন আগে বলেছিলাম যে ইলেকশন করার জন্য একটা বডি ল্যাঙ্গুয়েজ খুব জরুরি। সরকারের বডি ল্যাঙ্গুয়েজ দেখে এখন পর্যন্ত আমি কনভিন্স না যে তারা ফেব্রুয়ারিতে ইলেকশন করতে চায়। তারা হয়তো মনেই করে যে আচ্ছা আর একটু দেখি, তারা হয়তো দেখতে চায়। এত দেখা কেন? তারা হয়তো মনে করছে যে কাঙ্ক্ষিত সংস্কার, তাদের ভাষায় যেটা সংস্কার, এই কাঙ্ক্ষিত শব্দটির ব্যাখ্যা কিন্তু এখনো পর্যন্ত আসে না। এখন তারা জানি না 10 মাসে আমি ঠিক জানি না কোথায় কতটুকু সংস্কার হলো। ধরেন কয়েকদিন আগেই না, গতকালকেই বোধহয় একটা ডেইলি স্টার রিপোর্ট দেখলাম যে পুলিশের কতগুলো পজিশন এখন পর্যন্ত খালি, গুরুত্বপূর্ণ পদ। তাহলে 10 মাসে একটা রাষ্ট্রের সবচেয়ে বড় আইন শৃঙ্খলা বাহিনী, মানুষের সিকিউরিটি এনশিওর করার দায়িত্ব যার, প্রথম মানুষ বিপদ যার কাছে যায়, সেই বাহিনীটাই আপনি অ্যাক্টিভ করতে পারলেন না, এতগুলো পজিশন খালি 10 মাসে, তাহলে আপনি কি সংস্কারটা করলেন? তাহলে আপনার ইকোনমিক অবস্থাটা কি? ব্যবসায়ীদের সঙ্গে আমরা যখন কথাবার্তা শুনি তারা খুবই কিন্তু হতাশ। এনবিআর এর সঙ্গে মাঝখানে যে এনবিআর এর কর্মকর্তা কর্মচারী আন্দোলন শুরু করলেন, মধ্যস্থতা করতে হলো ব্যবসায়ীদেরকে। কেন? সরকার কাজটা করে কি? তার মানে আপনি যে সংস্কারটা বলছেন, বেসিক জায়গায় সংস্কারটা কোথায় করতে চান আমরা কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার না। ফলে ইলেকশনকে আপনি যদি ডিলে করতে চান, ডিলে করে ক্ষমতায় থাকতে চান, সেটা আলটিমেটলি তো ভালো হবে না। আবার এনসিপির যে নেতারা যে ভাষায় কথা বলেন যে শুধুমাত্র একটি দল চলে গেছে আরেকটি দলকে ক্ষমতায় আনার জন্যই এই অভ্যুত্থান হয়নি, আরেকটি দলই তো ক্ষমতায় আসবে। আমি সেটাই প্রশ্ন, তাহলে কেন অভ্যুত্থানটা হয়েছিল? মানে আরেকটি দলই তো ক্ষমতায় আসবে, স্বাভাবিক। নির্বাচন আপনি দেন, জনগণ যদি মনে করে যে এনসিপি ক্ষমতায় আসবে, জনগণ তারাও তো একটি দল। জনগণ যদি মনে করে যে আমরা বিএনপিকে আনবো না, এনসিপি জামাত আমরা ইসলামী আন্দোলনকে ভোট দিয়ে একটা ইসলামিক সরকার গঠন করবে, জনগণ যদি মনে করে হবে, কিন্তু মানুষকে ভোট দিতে হবে তো আপনাকে। এখন এটা না হলে ভোট হবে না, ওটা না হলে ভোট হবে না, এইসব কথাবার্তা বলে ভোটের সময়টাকে আসলে মানে পিছিয়ে দেওয়া, এবং এর মাধ্যমে কি এনসিপি নিজেরা একটু সাংগঠনিকভাবে বোঝাতে চাচ্ছে এবং গোছানোর। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয় বিএনপি এতে কি তারা সাংগঠনিকভাবে গোছাতে পারবে এরকম পরিস্থিতি সৃষ্টি করে? হাইপোথেটিক্যালি বলা কঠিন। এনসিপি কতটুকু কি করতে পারবে এটা ডিপেন্ড করে সরকার তাকে কতটুকু পেছন থেকে সাপোর্ট দিচ্ছে। কারণ আপনাকে মনে রাখতে হবে, সরকার সাপোর্ট দিলেও রাজনৈতিক মাঠে সব মানে স্পেস যদি তাকে না দেয়, তাহলে কি সে স্প্রেড করতে পারবে? এখন তাকে জনগণ যদি অ্যাকসেপ্ট করে, জনগণের কাছে তাকে যেতে হবে। মানুষ যদি মনে করে, আমি বোধহয় বলেছিলাম যে এই দেশে যদি 20 থেকে 25% আওয়ামী লীগের ভোট থাকে, সেই ভোটগুলো কি মানুষ এনসিপিকে দেবে, বিএনপিকে দেবে, কাকে দেবে আমরা তো জানি না। তাহলে এনসিপিকে এই যে একটা বিরাট শূন্যতা আছে, এবং মানুষের মধ্যে অনেকেই মনেই করে যে আমরা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি দেখেছি, অন্য কেউ আসুক, যদি এই অন্য আসুক বলা যে মানুষেরা, তার কাছে এনসিপিকে যেতে হবে। মানুষ যদি তাদেরকে গ্রহণ করে, তারা ফাইট করে আসুক না। সেই এনসিপি কি মানুষের কাছে যেই আস্থা, যেই স্বপ্ন ছিল মানুষের, তাদের ঘিরে যে প্রত্যাশা ছিল, সেটি রক্ষা করতে পেরেছে? 5ই আগস্ট পর্যন্ত, তাহলে মনে করেন আরো 6 মাস বা আরো 1 বছর যদি পরেও নির্বাচন হয়, তারা কি সেই আস্থা ধরে রাখতে পারবে বা রিকভার করতে পারবে? এটা মানে অগ্রিম বলা কঠিন। ধরেন কিন্তু তাদের প্রিভিয়াস কর্মকাণ্ড দেখে তো এক ধরনের ধারণা করা যায়। আমি যেটা মনে করি যে এনসিপির নেতৃত্বে যারা, যে তরুণরা 5ই আগস্ট পর্যন্ত তাদের ব্যাপারে মানুষের যে সিম্প্যাথি, মানুষের যে সমর্থন ছিল, সেটা তারা নিজেরাই তাদের অনেক কর্মকাণ্ডে নিজেরাই মানে অনেক জায়গায় তারা এটাকে অনেক মাইনাস করেছেন তারা নিজেরাই। এবং তারা মানে এমন ইস্যু তারা নিয়ে আসছেন জনগণের সঙ্গে সম্পর্কিত বড় ইস্যুর বাইরে গিয়ে, তারা এত একাডেমিক এমন সব বিষয় নিয়ে আসছেন যেগুলো সরাসরি সাধারণ মানুষকে টাচ করে না। এনসিপিকে আসলে সাধারণ মানুষের জীবনকে সরাসরি টাচ করে এরকম ইস্যু নিয়ে যেতে হবে। মুজিববাদী সংবিধান বলে তারা সংবিধানকে ছুঁড়ে ফেলে দেয়, এটা খুব সাধারণ যে মানুষটা, দিনমজুর, যে দোকানদার, তাকে টাচ করে না। এটি তার বিষয় না। এনসিপিকে আসতে হবে ক্ষমতায়, আগে এসে তার মতো করে সংবিধান চেঞ্জ করতে হবে। আপনি ক্ষমতায়, সাধারণ মানুষের রাজনীতির হিসেব কিন্তু বাজারের ব্যাগ থেকে, বাজারের ব্যাগ, আইন শৃঙ্খলা, সে নিজে কত টাকা, নিজের নিরাপত্তা বোধ আছে কিনা, সে কাজ করে খেতে পারছে কিনা, তার আয়টা আগের চেয়ে বাড়লো না কমলো, এই বেসিক জিনিসগুলোর বাইরে গিয়ে আপনি যদি অনেক দূরবর্তী একাডেমিক অনেক বড় বড় বিষয় নিয়ে সামনে আসেন, এইটা দিয়ে জনমুখী রাজনীতি করা বা জনগণের পালস, আমার কাছে সামটাইমস মনে হয় যে এনসিপির নেতারা বোধহয় জনগণের পালসটা বুঝতে পারছে না। তারা অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, কিন্তু জনগণের পালস না বুঝে পলিটিক্স করা, এবং তারা বারবার জুলাইকে সামনে নিয়ে আসছেন, জুলাইকে সামনে নিয়ে আসবেন তারা, এটা তাদের পলিটিক্স। কিন্তু আপনাকে আগে সাধারণ মানুষের জীবনকে স্পর্শ করে। এটি কি স্বাধীনতা পরবর্তী সময়ে যেমন বৈজ্ঞানিক সমাজতন্ত্র নিয়ে জাসদ এসেছিল? হ্যাঁ, অনেকে এরকমটা মনে করতে চান যে জাসদ এসেছিল একটা
বিরাট পরিবর্তনের কথা বলে, তারপরে জাসদ কিন্তু হাওয়া হয়ে গেছে পলিটিক্স থেকে। ফলে এনসিপি যদি মানুষের পালস বুঝে পলিটিক্সটা করতে না পারে, তাহলে এনসিপির ভবিষ্যৎ ভালো না। এবং সেই জাসদ কিন্তু আওয়ামী লীগে হারিয়ে গেছে, এনসিপি হয়তো ভবিষ্যৎ অন্য কোনো দলে হারিয়ে যাবে, কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই না এই কারণে যে একটা নতুন ধারার রাজনীতি বাংলাদেশে ফ্লারিশ করুক। এটা পার্সোনালি আমাকে যদি বলে, আমি এটা চাই। আমি একটা প্রশ্ন করতে চাই, জি, নতুন ধারাটা কি আসলে? নতুন ধারাটা হচ্ছে এই যে বাংলাদেশের মানুষ তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এই চারটা পলিটিক্সকে দেখেছে। তো নতুন ধারা মানে যে ধরেন যারা এই যে হুন্ডা গুন্ডা, এই যে মনোনয়ন বাণিজ্য, লুটপাট, চাঁদাবাজি, ধরেন বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো যারা করবে না, তারা কি করেনি? করেছে। আমরা চাই করবেন না। আমরা তাহলে নতুন ধারাটা কি? তারা তো পুরনো ধারায় পচে গেছে। এনসিপি নতুন ধারা একটা ভালো দিক হলো যে তাদের যে গঠনতন্ত্র, তারা বলেছে তাদের সভাপতি সম্পাদক 2 বছর কাগজে লেখা না, তারা বাস্তবায়ন করুক না। এরপরে তারা যদি এমন হয়, বাস্তবায়ন করতে দিতে হলে তো তাকে 2 বছর সময় দিতে হবে। সেই 2 বছর পর্যন্ত টেকাই তো তাদের জন্য মুশকিল। নিত্য নতুন অভিযোগ তাদের বিরুদ্ধে। সেই না, অভিযোগ, তাদের যে অভিযোগগুলো আসে সেই অভিযোগগুলো মোকাবেলা করার দায়িত্ব তাদের। আমি যেটা বলছি যে এই তরুণদের প্রতি আমার একটা প্রত্যাশা ছিল, বা এখন পর্যন্ত আছে, তারা এই বিগত দিনে যাদেরকে আমরা দেখেছি তার বাইরে গিয়ে নতুন কিছু করার চেষ্টাটা করুক তারা। এবং ধরেন তাদের আর একটা নতুন জিনিস যে ক্রাউড ফান্ডিং, মানে পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে চলে আমরা তো জানি, ব্যবসায়ীদের চাঁদার টাকায় চলে। তো এনসিপির অনেক নেতা, অনেকের গাড়ি নিয়ে কথা এসছে, কেউ কেউ বলেছেন অমুক ব্যবসায়ী দিয়েছেন। সেই জায়গা থেকে তারা নতুন একটা যে চিন্তা নিশ্চয় ক্রাউড ফান্ডিং করে তারা দলের তহবিল গঠন করবেন। বাংলাদেশের ক্যাডার ভিত্তিক পলিটিক্যাল পার্টিগুলোর বাইরে কোনো দলের নেতাকর্মী দল থেকে পয়সা পায়? একজন লোক ধরেন 17 বছর ধরে আওয়ামী লীগের আমলে যে ছাত্র দলের বা যুব দলের নেতাটা, কর্মীটা মামলা হামলার শিকার হয়ে নিঃস্ব হয়ে গেল, তার পাশে দল 5ই আগস্টের পরে দাঁড়িয়েছে। এখন সে তো চাঁদাবাজি করতেছে, বুর্জোয়া রাজনীতিতে দাঁড়ায় না। তাহলে নতুন ধারার রাজনীতি সেটাই যে দল তার পাশে দাঁড়াবে, অর্থাৎ সে দলের জন্য কাজ করবে, দল তাকে পে করবে, অর্থাৎ চাঁদাবাজি করতে হবে। এটা তো রেজিমেন্টেড পলিটিক্সের থিওরি। সেটাই বলছি যে কিন্তু এনসিপি কি তাহলে রেজিমেন্টেড হচ্ছে? এনসিপি হয়তো সেদিকে যেতে চায়, যে কারণে তার ক্রাউড ফান্ডিং এর কথা বলছে, যে তাদের গঠনতন্ত্রে আমি দেখছি কিছুটা নতুনত্ব আছে। তার মানে তাদের সাধারণ কর্মী যারা, সমর্থক যারা, তারা টাকা দিবে, তারা চলবে। আমি জানি না, আমি বলছি যে তাদের ক্রাউড ফান্ডিং বলতে তো এই জিনিসটাই বোঝায়। হ্যাঁ, সাধারণ মানুষের, তারা সাধারণ মানুষের টাকা দেবে। এছাড়া যদি ক্রাউড ফান্ডিং হয় তাহলে ওই যে হান্নান মাসুদকে যেভাবে এক নেতা গাড়ি দিয়ে দেয় কোটি টাকা দামের, আমরা সেটাই বলছি। এই যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে, এই অভিযোগগুলো তাদেরকেই খণ্ডন করতে হবে। এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে, কিছু কিছু যুক্তি তারা দিয়েছে, কিছু জবাব দিয়েছে, কিছু জবাব তারা দিতে পারে না। কিন্তু আমরা যেটা মনে করি, তাদেরকে পলিটিক্স করতে গেলে এই নতুন কথা শুধু মুখে না, আপনার ভাষায় যেটা বলেন, মুখে না বলে এটা কার্যকর করতে, প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমরা নতুন ধারার রাজনীতি করতে চাই। বিশ্বাস করাতে হবে মানুষের কাছে, যেটা বিশ্বাস করাতে হবে যে আমরা কিন্তু আওয়ামী লীগ না, আমরা বিএনপি না। আপনি কি বিশ্বাস একবার ভেঙে গেলে কাউকে আবার বিশ্বাস করবেন? বিশ্বাস পুরোপুরি ভেঙেছে কিনা জানি না, এখন পর্যন্ত আমরা তো পরীক্ষিত না। তাহলে তাদের মিছিল ছোট হলো কেন? বিশ্বাস যদি না ভাঙে, একটা রাজনৈতিক দলের প্রথমেই আপনি বিরাট মিছিল প্রত্যাশা করেন কেন? তাদের মিছিল তো বিরাট ছিল না, আমি সেটা বলেছি আপনাকে। 5ই আগস্টের পর্যন্ত তাদের যে মানে তাদের প্রতি যে সমর্থন ছিল সেটা অনেক কমেছে। এখন আগামী দিনগুলোয় আমরা আরেকটু সময় দেওয়া দরকার। ভাটির নদীতে পানি বাড়ে কখনো? এখনই আমি এনসিপির ব্যাপারে কোন উপসংহারে যেতে চাই না। আমরা উপসংহারে যেতে চাই না, কিন্তু তাদের মধ্যে যে সম্ভাবনা ছিল তারা তো সেটি ধ্বংস করেছে কিনা এটা আপনি হয়তো বলবেন। আমি এখনই এটা বলি না, আমি আরেকটু সময় দিতে চাই তাদেরকে, এখনই না। আচ্ছা, আপনি আরো সময় দেন, 2 বছর সময় দেন, আমরা 2 বছর দেখি। তাহলে কি এই 2 বছর আমাদের ভোটের জন্য অপেক্ষা করতে হবে? নিশ্চয়ই না, ভোটটা হয়ে যেতে হবে ফেব্রুয়ারির মধ্যে। আমি সেটা মনে করি কোনো অজুহাতেই ভোট পেছানো যাবে না। এনসিপির মতো পলিটিক্সটা করুক, জামাত পলিটিক্সটা করুক। তার মানে কি অজুহাত অলরেডি তো তৈরি হয়েছে, তো সেটা তো আমরা দেখছি দৃশ্যমান। যে এটা না হলে সরকার এই অজুহাতের জবাব দেয়া তো সরকারের দায়িত্ব। সরকার তো এখন পর্যন্ত, কারণ সরকারের পক্ষ থেকে কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত, ফেব্রুয়ারির মধ্যে ইলেকশনের ব্যাপারে করবার একটা মানসিকতা দেখিয়েছে। নির্বাচনের ব্যাপারে সরকার কিন্তু এখন পর্যন্ত বলে নাই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না। কিন্তু যারা অজুহাত তুলছে তাদেরকেও তো কিছু বলছে না। এইখানে আমি সেটা মনে করি সরকারের খুব একটা পরিষ্কার বক্তব্য থাকা দরকার ইলেকশন নিয়ে। এবং এই যে সিইসির সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকের পরে আমরা যেটা দেখি যে প্রধান উপদেষ্টার যে কোনো কর্মসূচির সঙ্গে সঙ্গেই কিন্তু প্রেস উইং থেকে ব্রিফ করে, কিন্তু এই মিটিংটার পরে প্রেস উইং থেকে তাৎক্ষণিক ব্রিফ করে নাই। আমার কাছে মনে হয় ইলেকশনের ব্যাপারে সরকারের একটা স্পেসিফিক
একটা স্টেটমেন্ট থাকা দরকার এবং সরকারকে এটা বলে দেওয়া দরকার। তাহলে তো বড়, যেমন বিএনপির মতো বড় স্টেকের সাথে দূরত্ব তৈরি হয় না সরকারের। দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, আমি সেটাই বলছি যে দূরত্ব তৈরি হচ্ছে, যে দূরত্ব ঘোচানোর জন্য লন্ডন বৈঠক, সেই দূরত্ব কিন্তু আরো বেড়ে যাবে। বিএনপির সঙ্গে যদি দূরত্বটা অন্যান্য পলিটিক্যাল পার্টির এবং সরকারে বাড়তে থাকে, এইটা আলটিমেটলি বিএনপির জন্য ক্ষতি, তার চেয়ে বেশি ক্ষতি হবে দেশের। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষতি হওয়ার চেয়ে দেশের ক্ষতি হওয়াটা বেশি জরুরি। সরকারের কি ক্ষতি হবে? সরকারে ওনারা যদি না থাকেন, ওনারা যে যার পেশায় চলে যাবেন, সরকারের ক্ষতি আমি অতটা দেখি না। সরকারের ক্ষতি কি? ওনারা চলে যাবে, তারপরে কি হবে সেই তারপরটা আমরা জানি না। ফলে ইলেকশনটা দ্রুত, সেই তারপরের প্রশ্নের উত্তরই তো আসলে জনগণের জিজ্ঞাসা, রাইট? যে তার যদি এই সরকার ব্যর্থ হয়, ইলেকশনটা ঠিক মতো করতে না পারে, তাহলে তারপরে যা হবে সেটা আমাদের জন্য ভালো হবে না। যে কারণে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশনটা হয়ে যেতে হবে, এটা আমি মনে করি। জি, আমিন ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা বিশ্বাস রাখতে চাই, আস্থা রাখতে চাই, আমিন ভাইয়ের সাথে সুর মেলাতে চাই, এবং আমরা বলতে চাই যে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে জাতীয় ঐক্য আসলেই প্রয়োজন এবং ঐক্যের পথ ধরেই এগিয়ে যেতে হবে সবাইকে, সকল রাজনৈতিক দলগুলোকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকেও। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।